পিতার মৃত্যুর সুখ এখনো কি আপনি বলতে পারেননি? আর কারো মা বাবা চিরদিন যে বেঁচে থাকে না, তাই বলে কি সবাই সবাই আপনার কথা আপনার মতো দুঃখে দুঃখে মরে যাচ্ছে। আব্বাও যেন আমাকে কতখানি ভালোবাসতো, আর সেই ভালোবাসার স্মৃতিগুলো আমাকে তিলে তিলে কাটতে হচ্ছে। আমি খেতে পারি না, ঘুমাতে পারি না, সারাক্ষণ শুধু পিতার কথাই আমার মনে পড়ে। আব্বা হুজুরের চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠে, তখন তখন আমি পাগল হয়ে যাই। রিথা, না কুমার না, আপনি কিছু ভাববেন না। আমরা প্রতিদিন বিকাল বেলায় এই বাগানে এসে দেখা করব, আর আমি বুক ভরা ভালোবাসা দিই আপনার সুখ দুঃখ আমি মুছে দেব। তুমি হাজার ফুলের ভাজে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি 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 আমারি, তুমি হাজার ফুলের
শাহজাদা, শাহজাদা, বাহ, একই ভাবি সাহেবা, এই অসময়ে আপনি বাগানে? এই অসময়ে বাগানে না আসলে কেমন করে জানতাম যে আমার এই দেবরটা ডুবে ডুবে পানি খাচ্ছে? ভাবি, আই মেয়ে, এদিকে এসো, আসো বলছি। এই, কি নাম তোমার? ওর নাম রীতা ভাবি। ওই, আমি তোকে জিজ্ঞাসা। এই, কি হলো? তুমি কি কথা বলতে জানো না? না, না মানে মানে আমার নাম তুমি মানে মানে করছো কেন? বলছি তোমার নাম কি? জি, জি, আমার নাম, আমার নাম, হ্যাঁ, তোমার নাম। ভাবি, আমার নাম রীতা। চুপ। হ্যাঁ, কি বলছো? কি বলছো? আমি কি বলছি আপনি শুনছেন না? না, বলো। আমি বলছিলাম আমার নাম না রীতা। আচ্ছা, তোমার ঠিকানা বলো। জি, আমি আমি আপনাদের উজির কন্যা রীতা। মনোয়ার, জি ভাবি। উজির সাহেবকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ, কেন কেন ভাবি, কেন? এই উজির সাহেবকে ডেকে জিজ্ঞাসা করব, তার এত সুন্দর একটা মেয়ে আছে, উনি আমাকে বলেননি কেন? ভাবি, আরো বলবো, আর কি বলবে? আরো বলবো, আপনার এই মুক্তোর মালাটা আমার দেবরের গলে ঝুলিয়ে দিতে ভাবি, কোনো আপত্তি আছে কিনা? ভাবি, 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 যাও রীতা, তুমি এবার ঘরে ফিরে যাও। শোনো, আমি উজি সাহেবের সঙ্গে কথা বলে ও ছিঁড়েই কিন্তু তোমাদের বিয়ের 3 তারিখটা পাকা করে দেব। তাই ভাবি? ভাবি, ঠিক আছে ভাবি, যাও, এই, চলে এসো। যাই ভাবি। যাও। যাই ভাবি। যাক, মনোয়ার খেয়ে হাসি খুশিতে রাখাই একটা পথ আমি খুঁজে পেয়েছি। এতদিন পর আমার মাথা থেকে একটা দুশ্চিন্তা দূর হয়ে গেল। দুশ্চিন্তা কোনোদিন দূর হবে না বৌমা। একই উজির কাকা, আপনি আমার পিতৃতুল্য হয়ে এত বড় অভিশাপ আপনি আমাকে দিতে পারলেন? অভিশাপ নয় বৌমা, অভিশাপ নয়। তোমার স্বামীর কার্যকলাপ দেখে আমাকে উত্তেজিত করেছে। আমি আর আমার মনের ভারসাম্য ধরে রাখতে পারছি না বৌমা। কেন, কি করেছে আমার স্বামী? প্রতি রাতে যদি মদ আর ভাইজি নিয়ে রংমহলে আনন্দে ফুর্তিতে মগ্গুল হয়ে থাকে, তাহলে তার নবাবী টিকে রাখা যে কঠিন হয়ে দাঁড়াবে। মুখ সামলিয়ে কথা বলো নজির সাহেব। আপনাকে আমরা শ্রদ্ধার আসনে বসিয়েছি বলে মনে করবেন না। তুমি অযথায় আমার উপর খেপে যাচ্ছ বৌমা। আমি না তোমাদের মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিলাম, কিন্তু প্রজারা কি করে মেনে নিবে? প্রজারা কি বলবে? প্রজারা বলেছে একটা চরিত্রহীন মানুষকে আমরা নবাব বলে স্বীকার করি না। এই নবাব চরিত্রহীন নবাব।
মুখ সামলে কথা বলুন উজির সাহেব। আর কত লাগাম দিয়ে রাখবো বৌমা, কোনো লাগামেও যে বাদ বাঁধছে না। শুনো বৌমা, আমি রবার কাইকুবাদে উজির ছিলাম না, তার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব ছিল বলতে পারো। আমি কোনোদিন তো নিজের সন্তানের অমঙ্গল কামনা করতে পারি না। আমার কথা বিশ্বাস না হলে নিজের চোখে গিয়ে দেখে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে দেখে আসবো। আমি আজই গভীর রাতে আমি ওই রংমহলে যাব। আমি নিজের চোখে দেখে আসব। যদি আপনার কথা সত্যি হয় তাহলে আপনাকে জানাবো আমি। হাজারো হাজারো, আর যদি মিথ্যে হয় যে শাস্তি দিবেন সেই শাস্তি আমি মাথা পেতে নিব। ঠিক আছে, চলে আসুন আপনি আমার সঙ্গে। তাই চলুন। আমি এখন নবাব, নন্দীপুরের কোটি কোটি মানুষের দণ্ডমুণ্ডের মালিক, আর আমারই বেতনভুক্ত কর্মচারী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই বেটাকে আমি উচিত শিক্ষা দেব। আমি মদ খাবো, বাইরে না খাবো, তাতে তার বাপের কি? কোথায় বাইরে? সালাম জাহাপনা। ও তুমি তুমি এসেছো প্রিয়তমা? হ্যাঁ জাহাপনা। তো দাঁড়িয়ে কেন? নাচো, গাও, আনন্দে আমার বুকটা ভরে দাও। আমি ফুলের অতিশা আমি ফুলের অতিশা
সাবাস। বাহ 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 বাহ। এই ধর্মপরায়ণ নবাবের এটাই হলো উত্তম নবাবের চরিত্র। বেগম, তুমি কেন এসেছো এই নবাব দরবারে? আমি এসেছি নিজের চোখে দেখতে এলাম আমার স্বামী কতটুকু চরিত্রহীন হয়েছে। আমার আম্মি জান, এমনকি আমার দাদিমা, আজ পর্যন্ত তারা তো কেউ পা রাখেনি সেই নবাব মহলে। আপনার আম্মি যান আর আপনার দাদিমা এই কারণে রংমহলে পা রাখেননি, কারণ তাদের স্বামীরা রাতের পর রাত রংমহলে মদকে বাইজি নাচিয়ে বেবুর হয়ে থাকেনি। বাহ 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 ভাইজান, বাহ, বেশ। যাই নন্দীপুর নবাব মহলে ঘটেনি তা আজকে আমাকে নিজ চোখে দেখালে। মনোয়ার, ভাবি, মনোয়ার, বলুন ভাইজান। তুই এখানে কেন এসেছিস? কেন ভাবি সাহেবের গায়ে আপনি হাত তুললেন? তুই আমার কাছে কৈফিয়ত চাইতে এসেছিস? কৈফিয়ত না ভাইজান, ভাই হিসাবে আমি জানতে চাই ভাবি সাহেবের গায়ে আপনি হাত তুললেন কেন? জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর তোর ভাবি সাহেবাকে গভীর রাতে রংমহলে কেন এসেছে। আপনার কার্যকলাপে ভাবি সাহেবকে এই রংমহলে আসতে বাধ্য করেছে। ও, ভাবি সাহেবার জন্য দেখছি একেবারে দরদ তোমার উতলে উঠেছে না? এর কারণটা কি আমি জানতে পারি? ভাবি সাহেবকে আমি আমার মায়ের মতো শ্রদ্ধা করি, তাই মায়ের প্রতি সন্তানের দরদ থাকাটাই সম্ভব। ঠিক আছে, আমিও দেখতে চাই এই দরদ কতদিন থাকে। মনোয়ার, ভাবি, তোমার ভাইজানকে এমনি করে খেপিয়ে দেওয়াটা তোমার মোটেই উচিত হয়নি। এখন রাগের বসে যদি একটা কিছু করে বসে, তোমার জন্য তো ভাবি আমাকে এখানে আসতে হলো। কেন কেন এসেছিলে ভাবি? আমার একটা সাউন্ড দোকান কেন তুমি এসেছিলে এই নরকের কুণ্ডে? তুমি জানো না, তুমি জানো না এই লোকটার চরিত্র? তবু যে সে আমার স্বামী, ভাবি, তাই আমি স্ত্রী হিসাবে ছুটে এসেছিলাম স্বামীর ভুল শুধরিয়ে তাকে যদি আমি সঠিক পথে ফিরিয়ে আনতে পারি, কিন্তু তার হলো না রে মনোয়ার। এখন আর মায়া কান্না কাঁদতে হবে না ভাবি। এখন যাও, তুমি প্রাসাদে ফিরে যাও। দেখো ভাই, শেষে ভাইয়ে ভাইয়ে যেন যুদ্ধ শুরু না হয়। কিচ্ছু ভাবো না ভাবি, এখন চলো তো। হ্যাঁ, আয়, চলে আয়। বজহরি, এই বজহরি, এই শালা বজহরি, না, এই শালাকে নিয়ে আর পারলাম না। টাকা নেওয়ার সময় লাফিয়ে লাফিয়ে আসে, আর কাজের সময় কোনো পাত্তাই পাওয়া যায় না। বজহরি, এই শালা বজহরি, বাড়িতে কেউ আছেন?
কে কে এখানে কথা বলছে? বাবু আমি। এই শালা ফকিরের বাচ্চা ফকির, তোর সাহস তো কম নয়। ভিক্ষা নেওয়ার জন্য একেবারে বাড়ির ভিতরে এসে ঢুকে পড়েছি। আমি আমি ভিক্ষুক নই সাহেব। আমি 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 এসেছি একটা কাজের সন্ধানে। এখানে কোনো কাজের লোকের দরকার নেই। এক শালাকে রেখেই তো আমি জ্বলে পড়ে মরছি, আবার তুই এসেছিস আমাকে নয়া করে জ্বালাতে। যা, ভাগ এখান থেকে। বাবু বাবু দয়া করুন বাবু, আমি আমাকে একটু দয়া করুন। আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। দয়া করে আপনি আমাকে একটা কাজ দিন সাহেব। যে কোনো কাজ দিলেই আমি পারবো। আরে একই করছিস? পাচার পাচার। না বাবু না, আমাকে একটি কাজ না দিলে আমি আপনার পা ছাড়বো না। আমি যে বড় অসহায় বাবু, আমি যে বড় অসহায়। আমার অনেক টাকার প্রয়োজন বাবু, আমার অনেক টাকার প্রয়োজন। আর থাম থাম, ঠিক আছে ঠিক আছে। আগে পাচার। দেখছি আমি কি করা যায়। বাবু, মা কালী আপনার মঙ্গল করবেন বাবু। শোন, আমার একটা জঙ্গল বাড়ি আছে, সেখান থেকে প্রতিদিনই কাঠ কেটে বাজারে নিয়ে বিক্রি করবে। বিক্রি করে যে টাকা পাবি আমাকে এনে দিবি। পারবে? পারবো বাবু পারবো। আমাকে 30,000 টাকা দিলে এই পৃথিবীর যে কোনো কঠিন কাজই আমি করতে পারবো। 30,000 টাকা তো আর 2 দিনে পাবি না, কম পক্ষে 3-4 মাস কাজ করতে হবে। 3 মাস? আমি 3 মাস কাজ করব আপনার এখানে। 3 মাস পর আপনি আমাকে 30,000 টাকা দিবেন। আমার 30,000 টাকা যে খুব দরকার বাবু, আমার 30,000 টাকা খুব দরকার। কেন রে? 3 মাস পর তুই এই 30,000 টাকা দিয়ে কি করবি? 3 মাসের মধ্যে এই 30,000 টাকা না হলে আমার ভালোবাসার মানুষটি অন্য একজনের ঘরের বউ হয়ে যাবে বাবু। ও আচ্ছা, তুই তাকে খুব ভালোবাসিস তাই না রে? আমার নিজের জীবনের চেয়েও তাকে বেশি ভালোবাসি বাবু। ঠিক আছে, মন দিয়ে কাজ কর। 3 মাস পর তোকে আমি 30,000 টাকাই দেব। ঠিক আছে, চলুন বাবু, কাজটা আমাকে বুঝিয়ে দিন, আমি পারবো। চলুন বাবু চলুন। হ্যাঁ তাই চল। মনোয়ার একটা পাষাণ ছেলে, আমি তার সঙ্গে কোনো কথাই বলবো না। সে আমাকেও তো বুঝে না। সে আমার খাওয়া ঘুম সবকিছু কেড়ে নিয়েছে। সারাক্ষণ শুধু তার কথাই আমি ভাবি, অথচ সে ভুলেও আমাকে মনে করে না। আর তাই যদি হতো তাহলে কম করে হলেও একদিন একবার করে আমার সাথে দেখা করত। আমার অপেক্ষার প্রহর যে আর ভালো লাগছে না। এই বেনারসি শাড়ি পরে, পায়ে আলতা পরে আর কবে যে আমি তার বাড়িতে বউ হয়ে যাব না। না, আমার একদম ভালো লাগছে না।
কই গেলি রে মনোয়ার? ধর, কথাই বলছে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসো তারে আমি মজা দেখাবো। এবার আসো তারে আমি প্রেম শিখাবো। তারে পাখি তারে বল না, আমি তো নই তার হাতের খেলনা। বল না, তারে গিয়ে বল না, আমি তো নই তার হাতের খেলনা। সে যে যখন তখন মনে করে জ্বালাতো, সে যে যখন তখন মনে করে জ্বালাতো। এবার আসো তারে আমি প্রেম শিখাবো। এবার আসো তারে আমি মজা দেখাবো। প্রজাপতি তারে গিয়ে বল না, আমি তো নই তার হাতের খেলনা। বল না, তারে গিয়ে বল না, আমি তো নই তার হাতের খেলনা। যখন তখন করে জ্বালাতো, সে যে যখন তখন করে জ্বালাতো। এবার আসো তারে আমি প্রেম শিখাবো। এবার আসো তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসো তারে আমি প্রেম শিখাবো। এবার আসো তারে আমি মজা দেখাবো। বাহ বাহ বাহ! এমন রূপে গুণে সুন্দরী, তেমনি তার সুমধুর কণ্ঠ। তোমাকে আমার মনে ধরেছে। যদি তুমি রাজি থাকো, তাহলে আমি তোমাকে আমার বেগম বানাতে চাই। ছি ছি, একই বলছেন ভাইজান? ভাইজান, আমার আব্বা হুজুর মরহুম নবাব কাইকুবাদ আবার তোমার মাকে কবে সাজি করেছিল? না না, আমি তো সে কথা বলছি না। মানে আপনার ছোট ভাই শাহজাদা মনোয়ার আমাকে ভালোবাসে, আর আমিও তাকে ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ। আরে কি আছে এই মূর্খটার মধ্যে? আমি যদি তাকে রাজপ্রাসাদ থেকে লাথি মেরে বের করে দেই, তাহলে বিক্রি ছাড়া আর কোনো পথ তার খোলা নেই। নবাব মহল থেকে মনোয়ারকে বের করে দেওয়ার ক্ষমতা আপনার নেই, কারণ জন্মসূত্রে অর্ধেক রাজ্যের মালিক শাহজাদা মনোয়ার, আর আমাকে বেগম বানাতে চেয়েছেন। না, এতগুলো প্রশ্ন আমি আপনাকে দিতে পারবো না। সে খাল ডাকবো না? মনোয়ার আরো আগেই আমি সেরে ফেলেছি। ঠিক আছে, এবার আমি
আসি ভাইজান। মনোয়ার মনোয়ার মনোয়ার, এই মনোয়ারকে নিয়ে আমি আর পারছি না। আমার সব পছন্দের জিনিসের মধ্যে সে বাগে বসিয়ে রাখে, তাই এর একটা ব্যবস্থা আমার করতেই হবে। কোথায় শিবসালার? আমাকে আবার কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? শোন শিবসালার, অজির কন্যা রীতাকে আমার পছন্দ হয়েছে, তাই ওর রূপ আমার হৃদয়ের কামনার বহিষ্কার জাগিয়ে তুলেছে। তাই যেমন করে হোক, চলে বলে চলে কৌশলে এই উজিরের কন্যা রীতাকে আমার চাই। এর ব্যাপারে আপনি আমাকে সাহায্য করতে হবে। আমি বলছিলাম কি, উজির সাহেব হচ্ছে আপনার বেতনভুক্ত কর্মচারী, তার মেয়েকে বসে আনতে আপনার জন্য তেমন কোনো কঠিন কাজ নয় জাহাপনা। উজির সাহেব আমার বেতনভুক্ত কর্মচারী, কিন্তু শাহজাদা মনোয়ার, এর মাঝে শাহজাদা মনোয়ার আবার করতে গেল? কারণ শাহজাদা মনোয়ার এই উজিরের কন্যার প্রেমে হাবুডুবু কাচ্ছে। তাই মনোয়ারকে কিভাবে এই পথ থেকে সরানো যায়, এই পরামর্শ করার জন্যই আপনাকে আমি স্মরণ করেছি। এটা তো তেমন কঠিন কাজ নয় জাহাপনা। আমার পরামর্শ মতো কাজ করলে ফৌজির সাহেবের কন্যাকে কিভাবে বাধ্য করতে হয় তা যে একেবারে পরিষ্কার হয়ে যাবে। যেমন করে হোক, যেমন করে পরিষ্কার হয়েছিল আপনার ওই মসনদে বসা। বলুন বলুন আমাকে কি করতে হবে? কাছে আসুন, কানে কানে বলি, কারণ কথায় আছে দেওয়ালেরও কান আছে। আপনি ঠিকই বলেছেন শিবসালার, আপনার পরামর্শ মতো কাজ করলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তাহলে বলুন আমরা আমাদের কাজে নেমে যাই। হ্যাঁ, তাই চলুন জাহাপনা, তাই চলুন। শাহজাদা, তোমাকে আমি আবার নতুন করে একটা চাঁদে বেঁধেছি, আর ওই চাল এমন ভাবে খেলবো তা তুমি নিজেও কল্পনাও করতে পারবে না। কোনোদিন না, কোনোদিন না। আজ আর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আমার নাম হরিপদ সরকার, টাকা করে খুব খুব দরকার। কই কাউকে তো দেখতে পাচ্ছি না। দিলারাম, আরে দিলারাম বাড়ি আছো নাকি? কে? আরে হরিপদ বাবু, আপনি? হ্যাঁ, নমস্কার। এলাম এলাম তোমার চন্দ্রপতন দর্শন করতে। আর তা কি ঠিক করলে? আমার ভাঙা টাকা কি এক্ষুনি ফেরত দেবে নাকি? দেখুন দেখুন হরিপদ বাবু, টাকা আমি আজও জোগাড় করে উঠতে পারিনি। পারবেন না, পারবে না, পারবে না। এর জন্যও তুমি আমার টাকা ফেরত দিতে পারবে না। পারবো পারবো হরিপদ বাবু, পারবো। আমাকে আমাকে আর কয়েকটা দিন সময় দিন, একটা না একটা উপায় নিশ্চিত করে ফেলবো। আর আর সময় তোমাকে দেওয়া হবে না। আজই এক্ষুনি আমার সমস্ত টাকা সুদে আসলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, উপায় একটা আছে। দলিল শর্ত অনুযায়ী
যদি তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে রাজি হও তাহলে তোমাকে আমি ঋণমুক্ত করে দেবো না। না, কেন আপনি মিথ্যে কথা বলছেন বাবু? সময় মতো আপনার টাকা দিতে না পারলে আমার মেয়েকে আপনার হাতে তুলে দেব, এমন তো কোনো কথা আমি আপনাকে দেইনি। আলবৎ বলেছ, তোমার হয়তো এখন মনে নেই। এই 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 যে সেই দলিল, এতে লেখা আছে সময় মতো টাকা যদি দিতে না পারো তাহলে তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেবে। মিথ্যে মিথ্যে কথা, এমন কোনো কথা আমি আপনাকে দেইনি। আপনি মিথ্যে কথা বলে দলিলে আপনি নিজের মতো করে মিথ্যে কথা লিখেছেন। কি বললে? হ্যাঁ, আপনি মিথ্যে কথা লিখেছেন। কি বললে? আমি মিথ্যেবাদী? তোকে টাকা দিয়ে আমি মিথ্যেবাদী সেজেছি, তার মানে আমি চিটিংবাজ। উচিত টাকা দিলাম, এখন আমাকে বলছে আমি চিটিংবাজ। আমি ভালোই বলছি দিলারা, হয় আমার টাকা ফেরত দাও, না হলে তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দাও। না না বাবু, না, আমি তা পারবো না। আমি পারবো না আমার একমাত্র মেয়েটাকে আপনার মতো একটা অর্ধমরা হাতে তুলে দিতে। আমি পারবো না, আমি পারবো না। আমি অর্ধমরা, যত বড় মুখ নয় তত বড় কথা। কোথায় গঙ্গারাম? এই গঙ্গারাম, কর্তা বলুন, কর্তা আমাকে কি করতে হবে? এই শালাকে পিটিয়ে আর মাংস আলাদা করে দে। হরিপদ বাবু, শালা বলে কিনা আমি অর্ধমরা। আমি তাই করছি কর্তা বাবু। বল শালা, কর্তা বাবু আছে কিনা বল শালা, না, আমাকে 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 জান মেরে ফেললেও আমার মেয়েকে ওর হাতে আমি তুলে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। সামনে কেন চালা চাবুক চাপ দিয়ে ওর পিঠে তুলে নে। প্রয়োজন হলে আমার মেয়েকে কেটে টুকরো টুকরো করে ওই কংস নদীতে ভাসিয়ে দেবো। তবু তোর মতো ঘাটের বড় হাতে আমি আমার মেয়েকে তুলে দেবো না। কিছুতেই না, কিছুতেই না। তুই এসেছিস? বলো বলো বাবা, বলো। মারে তুই এখানে কেন এসেছিস মা? আমার ফুলের বাসল আমাকে করতে দে মা, আমাকে করতে দে। চলে যা মা, তুই চলে যা এখান থেকে, তুই চলে যা। বাবু, আমাকে মারলে যদি আপনার টাকা পরিশোধ হয় তাহলে বারণ, এই আমি পেট পেতে দিয়েছি, আরো বারণ, আরো বারণ। মেরে আমি আমার টাকা অসল করবো। গঙ্গারা বাবা, খবরদার আমার বাবার গায়ে আর একটা আঘাত করলে আমি তোদের দুজনকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। মাটিতে
গঙ্গারা যাও যাও ছেড়ে দেবো। এবার দেখাবো এই নিরাপদ কি জিনিস। গঙ্গারা আমি তোমার দিকে পায়ে পড়ি, আমার মেয়েকে তুমি ছেড়ে দাও। অঞ্জনা, অঞ্জনা, বাবা, অঞ্জনা, অঞ্জনা, বাবা গো, মরে হরিপদ বাবু, দয়া করে আমার বাবাকে আর আপনারা মারবেন না। আমি আমি আপনার পায়ে ধরে মিনতি করছি, আমার বাবাকে আপনি মুক্তি দিন। শোনো অঞ্জনা, তোমার বাবাকে আমি ছেড়ে দিতে পারি এক শর্তে। বলুন, বলুন কি শর্ত? সে শর্ত যত কঠিনই হোক না কেন, আমি আমি তা মেনে নেব। না, 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 মা, না, তুই ওর শর্তে রাজি, রাজি হস রে মা, রাজি হস রে। বাবা, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার যে আর কেউ নেই বাবা, আমার যে আর কেউ নেই। আমার চোখের সামনে ওরা তোমাকে অমানসিক নির্যাতন করবে, তা আমি সহ্য করতে পারবো না। আমি এই দৃশ্য চুপচাপ দাঁড়িয়ে দেখতে পারবো না বাবা, আমি দেখতে পারবো না। হরিপদ বাবু, বলুন, বলুন কি সত্য আপনার? এই তো বুদ্ধিমতী মেয়ের মতো কথা। দেখেছ দিলারা, তোমার জন্য তোমার মেয়ের কত দরদ। হরিপদ বাবু, কথা না বাড়িয়ে আপনার শর্তটা কি বলুন? এই তেমন আর কি শর্ত? তোমার বাবা আমার কাছ থেকে 3 লক্ষ টাকা। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি ওর কাছ থেকে 3 লক্ষ টাকা আনিনি, আমি এনেছিলাম মাত্র 30,000 টাকা। 30,000 টাকা এনেছিলাম আমি তোর মার চিকিৎসার জন্য। ও মিথ্যে করে আমার হাতে সই দিয়ে মিথ্যে কথা লিখে এখন 3 লক্ষ টাকা দাবি করেছে। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। দেখো দিলারাম, তুমি কিন্তু আমার মেজাজ গরম করে দিচ্ছ। বলে দিচ্ছি, দেখছো না এখানে একটা শান্তি চুক্তি হচ্ছে। তোমার মেয়ে আমাকে যেমন সরাসরি কথাটা জানিয়েছে, আমিও ঠিক তাকে সরাসরি জানিয়ে দিচ্ছি। শোনো অঞ্জনা, তোমাদের এখন যা অবস্থা, তাতে করে এই টাকা পরিশোধ করার ক্ষমতা তোমার বাবার আর নেই। তাই আমি চেয়েছিলাম তুমি যদি আমার ঘরের বউ হয়ে যেতে। আমার হরিপদ বাবু, আমাকে আমাকে একটা দিন সময় দিন।
আপনাকে টাকা দিতে না শোন, পারি শোন মা, আমি বলছি আমি তাহলে- আমি আপনার পায়ে ধরে বিরতি করছি। আপনি আমাকে একটা দিন সময় দিন, আমি যেখান থেকে হোক যেমন করে পারি আপনার টাকা আমি পরিশোধ করব। তোমাকে আমি এক মিনিটও সময় দেব না, কিন্তু তোমার মেয়ে যখন বলছে তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি একদিন সময় দিলাম, তারপর ঠিক একদিন পরে আসবো। আমার নাম নিরাপত্তা, হয়তো বিয়ে নইলে টাকা করে খুব খুব দরকার, তাহলে আমি আসি। চল মারা। আরে কি করলে তুই একটা দিনের মধ্যে? তুই কি করে টাকা দেবে, কোত্থেকে দেবে? ওরা ওরা বলে গেছে আবার আসবে। তখন তুই ওদেরকে কি জবাব দেবে রে মা, কি জবাব দেবে? ওকে টাকা দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। এছাড়া আর কি উপায় আছে বাবা? কাল যদি তুমি টাকা দিতে না পারো তাহলে হরিপদের ঘরের বউ হয়ে ছাড়া আমার যে আর কোনো উপায় নেই বাবা। না আরে মা, না, এ কথা তুই বলিস রে মা, আমি যে সহিতে পারছি না। আমার একমাত্র মেয়ের জীবনটা ব্যর্থ হয়ে যাবে, আমি বাবা হয়ে আমি এনে দিতে পারছি না রে মা। তাছাড়া অর্জুনকে আমি কথা দিয়েছি, অর্জুনের সাথেই তোর বিয়ে হবে। হ্যাঁ, আমি যেমন করি হোক অর্জুনের সঙ্গে তোর বিয়ে দেব। আমি জানি ওই অর্জুন ছাড়া তুই সুখী হতে পারবে না রে মা, তুই সুখী হতে পারবে না। বাবা, অর্জুন আমার ভালোবাসা আর তুমি আমার জন্মদাতা। তোমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে আমি সুখী হতে চাই না বাবা। এক ফোঁটা চোখের জল আমার বুকের ভেতরে কতটা যন্ত্রণা সৃষ্টি করে আমি তোকে বুঝিয়ে বলতে পারবো না, আমি তোকে বুঝিয়ে বলতে পারবো না। পেয়েছি পথ, আমি খুঁজে পেয়েছি। হ্যাঁ, চল আমি বাড়ি ছেড়ে চলে যাব, আমি পথে নেমে যাব তোকে নিয়ে মানুষের কাছে হাত পেতে আমি ভিক্ষে করব। হ্যাঁ, আমি ভিক্ষে করে টাকা এনে ওই জানোয়ার শয়তান পাপিষ্ট হরিপদের টাকা আমি পরিশোধ করব। আমরা বাবা মেয়ে মিলে হাত পাতলে অবশ্যই মানুষ আমাদেরকে কিছু ভিক্ষে দেবে রে মা, কিছু ভিক্ষে দেবে। চল বেরিয়ে পড়ি, আমরা পথে বেরিয়ে পড়ি। সত্যি বলছো বাবা? বাপ মেয়ে দুজনে মিলে ভিক্ষে করলে হরিপদ বাবুর দেনা সুদ হয়ে যাবে। হবে, পারবো মা, যত কষ্টই হোক আমরা ভিক্ষে করে হলেও ও ঋণ পরিশোধ করব। চল মা, চল। তবে তাই চলো বাবা, এই জালিমের হাত থেকে যদি আমি বাঁচতে পারি তাহলে একটা দিন কেন সারা জীবন ভিক্ষে করলেও আমার
কোনো কষ্ট হবে না বাবা, আমার কোনো কষ্ট হবে না।